সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। আমরা রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত নানা বিষয় নিয়ে কথা বলি এবং আজকে শেষ দিনে কথা বলবো নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে। আপনারা জানেন বাংলাদেশের ব্যাংক এবং আর্থিক খাত বড় ধরনের জটিলতার ভিতর দিয়ে যাচ্ছে। 5টি ব্যাংকের গ্রাহকরা টাকার জন্য পথে পথে নামছে, দাঁড়ে দাঁড়ে ঘুরছে, বিক্ষোভ করছে, কোথাও কোথাও তালা লাগিয়ে দিচ্ছে। প্রায় একই ধরনের অবস্থা, তবে কিছুটা ভিন্ন। সেটা হলো 6টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। তাদেরও হাজার হাজার গ্রাহক আছে, তারাও তাদের নিজেদের জমানো টাকা ফেরত পাচ্ছেন না। তারা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করেছেন, দাবি জানিয়েছেন নানা ধরনের, এবং নানা ধরনের কর্মসূচির মধ্যে তারা আছেন। এবং ইনি আমাদের আজকের পর্ব, বাংলাদেশের নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের বড় সমস্যা আস্থাহীনতা। গ্রাহকরা যখন 6টি নন ব্যাংক প্রতিষ্ঠানে গ্রাহকরা নানা কর্মসূচির কথা বলছেন, সরকারের কাছে নানা আবেদন জানাচ্ছেন। আপনারা জানেন যে তাদের অনেকে তাদের জীবনে সর্বস্ব দিয়ে টাকা এখানে রেখেছিল একটু বেশি লাভের আশায়, এবং এগুলি সরকার অনুমোদিত ফাইন্যান্স কোম্পানি ছিল বিধায় তারা এখানে রেখেছেন, এবং এগুলো বাংলাদেশ ব্যাংক কর্তৃকই পরিচালিত হয়েছে। কিন্তু পরবর্তীতে এগুলো লুটপাটের শিকার হয়ে নিরীহ গ্রাহকরা তাদের টাকাগুলো পাচ্ছে না। অনেকে এর মধ্যে মারা গেছেন, অনেকে অসুখ বিসুখে ভুগছেন। এই বাস্তবতায় তারা টাকাগুলো যত দ্রুত সম্ভব সরকারের কাছে চাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের কাছে যাচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংক গত মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে যে 5টি ঋণগ্রস্ত নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হবে, বা লিকুইডেশন বা অবসানে পাঠিয়ে দেওয়া হবে। গভর্নর মুস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সারা দেশে উচ্চ অনিষ্পন্ন ঋণের বোঝা বহনকারী 5টি যে প্রতিষ্ঠানকে আইডেন্টিফাই করা হয়েছে সেগুলো হলো ফার্স্ট ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। ব্যাংকের কর্মকর্তারা বলছেন এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ 93% থেকে শতকরা 100-র মধ্যে রয়েছে, ফলে তারা নিয়ম মাফিক ঋণ আদায় বা আমানত ফেরত দিতে পারছেন না। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, যেটি পরবর্তীতে আইন হিসেবে সংসদে পাশ হয়েছে, সেই অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়োগপ্রাপ্ত একজন প্রশাসক ও 2জন অতিরিক্ত কর্মকর্তার অধীনে নন অপারেশনাল ঘোষণা করে লিকুইডেশন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। ব্যক্তিগত আমানতকারীদের ক্ষতিপূরণ দিতে আনুমানিক 5,000 কোটি টাকা প্রয়োজন হবে। গভর্নর নিশ্চিত করেছেন যে আগামী বাজেটে এই লক্ষ্যে সরকারি বরাদ্দ দেওয়া হবে, যা লিকুইডেশন কার্যক্রমকে সহায়তা করবে। আইন অনুসারে চরম সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোর সম্পদ বিক্রি করে বিবাদী দাবিসমূহ নিষ্পত্তি বিধানও রয়েছে। গত বছরের মে মাসে বাংলাদেশ ব্যাংক 20টি এরকম প্রতিষ্ঠানকে উচ্চ খেলাপি ঋণ থাকায় আমানত ফেরত না দেওয়ার কারণ দেখাতে নোটিশ দিয়েছিল। পরে দুর্বল পুনরুদ্ধার পরিকল্পনার কারণে প্রথমে 9টি, পরে তালিকার সংশোধন করে 6 ও আরও পরে কিছু প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছিল। বাংলাদেশে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতটি শুরু থেকেই খুব ত্রুটিপূর্ণ অবস্থায় আছে। এগুলো না ইনভেস্টমেন্ট কোম্পানি হতে পেরেছে, না ফাইন্যান্স কোম্পানি হতে পেরেছে, না লিজিং কোম্পানি হতে পেরেছে। ভারতে এ খাতে বড় বড় বিশেষায়িত প্রতিষ্ঠান রয়েছে এবং সেগুলো সাকসেসফুল মডেল হিসেবেই পরিচিত। এর মধ্যে এইচডিএফসির কথা সবাই জানে, আইসিআইসির কথা সবাই জানে, আইসিসিআই এবং মহিন্দ্রা ফাইন্যান্স। এগুলো নির্দিষ্ট খাতভিত্তিক সেবা দিয়ে থাকে, কেউ কৃষিকাজে, কেউ গৃহ নির্মাণ কাজে, কেউ স্বর্ণ ঋণ ব্যবসায় ইত্যাদি ইত্যাদি, কেউ বা শুধুমাত্র অবকাঠামো ভোক্তা পর্যায়ে কাজ করে থাকে। এইসব প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে গড়ে উঠেছে, এবং ব্যাংক যেখানে অর্থায়ন করে না, অর্থাৎ যেখানে ব্যাংক পৌঁছতে পারে না, সেখানে এই প্রতিষ্ঠানগুলো কাজ করে। কিন্তু বিপরীতে বাংলাদেশ হয়ে গেছে, এই প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে ব্যাংকের ছায়া, অর্থাৎ ব্যাংকের মতোই তাদের ফাংশন, ডিপোজিট সংগ্রহ থেকে শুরু করে ফাইন্যান্সিং ব্যাংকের মতোই করছে। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা তৈরি হচ্ছে, ব্যাংক থেকে তহবিল নিয়ে একই গ্রাহককে ঋণ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ব্যাংকও ঋণ দিচ্ছে, এই ব্যাংকও ঋণ দিচ্ছে, এই ফাইন্যান্স প্রতিষ্ঠানও ঋণ দিচ্ছে, এবং টাকাটা কিন্তু ব্যাংকের টাকা। একই সঙ্গে আছে তাদের সুশাসনের ঘাটতি এবং দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে নিয়ন্ত্রণ এখানে থাকা দরকার ছিল, নজরদারি থাকা দরকার ছিল, সেটা কখনো বাংলাদেশ ব্যাংক অতীতে করতে পারে না এই প্রতিষ্ঠানগুলোর উপরে। তবে এটাও ঠিক, এর মধ্যে কিছু প্রতিষ্ঠান ভালো করেছে, এবং যেসব প্রতিষ্ঠান খাতভিত্তিক ব্যবসায়িক কৌশল ও সুশাসন নিশ্চিত করতে পেরেছে,
তারা নিজেদের অবস্থান শক্ত রাখতে পেরেছে। উল্লেখ করা যায় আইডিএলসির কথা, আইপিডিসির কথা, ইউনাইটেড ফাইন্যান্স সহ আরও দু একটি নিশ্চয়ই এরকম আছে, লঙ্কা বাংলা আছে। বাংলাদেশে নন ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর ডুবেছে মূলত দুর্বল সুশাসনের জন্য, নিয়ম ভঙ্গ করে ঋণ বিতরণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা না থাকায়। আওয়ামী লীগ আমলে পিকে হালদারের মতো প্রভাবশালী দস্যু মনোবৃত্তির লোক পরিচালক থাকা, আরও কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সাধারণ আমানতকারীদের অর্থ ঝুঁকিতে ফেলা হয়েছে, যা পুরো খাতের উপর আস্থার সংকট তৈরি করেছে। পিকে হালদার একাই 10,500 কোটি 3,500 কোটি টাকা সহ মোট 10,000 কোটি টাকার অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে এবং তাকে সহযোগিতা করেছেন কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা, ডেপুটি গভর্নর লেভেলের কর্মকর্তারা এর সাথে জড়িত ছিলেন। এই খাতটি যাতে আগামী দিনগুলোতে জটিলতায় না পড়ে সেজন্য এই প্রতিষ্ঠানগুলোকে আবাসন, গাড়ি, ক্ষুদ্র উদ্যোক্তা কিংবা সবুজ অর্থায়নের মতো বিশেষায়িত খাতে সীমাবদ্ধ রাখতে পারলে ব্যাংকগুলোর সঙ্গে তাদের অশুভ প্রতিযোগিতা বন্ধ হবে। আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনাই হবে প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। এজন্য নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকে তাদের তদারকি আরও জোরদার করতে হবে, শক্তিশালী করতে হবে, দায়ীদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সঠিক সুশাসন নিশ্চিত করা গেলে খাতভিত্তিক মডেলে রূপান্তরিত ঘটানো সম্ভব হলে আমার বিশ্বাস এবং আমাদের অনেকেরই বিশ্বাস নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আবারও দেশের অর্থনীতিতে, কর্মসংস্থানে, ব্যবসা বাণিজ্যের প্রসারে, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে বড় ভূমিকা রাখতে পারবে। আজকের মতো জার্নাল পরিচর্যা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।